আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি, আদনান পাভেল। আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা করি এই বছরটা আপনাদের সবার জন্য ভালো কাটুক। আপনারা সবাই যে যেখানেই থাকেন, যে যেটাই করেন, আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আমরা সেই আশাই করি। আপনারা জানেন, আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব গুরুত্বপূর্ণ টপিকে কথা বলতে, যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটি, আপনারা যারা যুক্তরাজ্যে আছেন বা ইউরোপে বা যে যেখানে আছেন, আপনাদের উপর ইম্প্যাক্ট পড়ছে বা অদূর ভবিষ্যতে পড়তে পারে, এরকম গুরুত্বপূর্ণ টপিকে কিন্তু আপনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যুতে কথা বলবো, বছরের প্রথম দিন। সো আমার মনে হয় যে বছরের প্রথম দিন থেকেই আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমাদের সুনজর দেওয়া উচিত বা ইম্পর্ট্যান্ট ইস্যুগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। তাই আজকে এই ইম্পর্টেন্ট ইস্যুটা সিলেক্ট করা হয়েছে। আপনারা যারা যুক্তরাজ্যে আছেন, আপনারা জানেন যে আপনারা পত্রপত্রিকায় দেখে থাকবেন, টিভিতে বা আমাদের বিভিন্ন ক্যাম্পেইন গ্রুপ, বিভিন্নভাবে আপনারা জেনে থাকবেন যে বর্তমানে গভর্নমেন্ট একটা নতুন বিল নিয়ে, সেটা হচ্ছে আপনার ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার বিল। এই পার্টিকুলার বিল নিয়ে কিন্তু বর্তমানে গভর্নমেন্ট এটার উপরে কাজ হচ্ছে এবং এটা খুব সম্ভব, এটা বর্তমানে এখন থার্ড রিডিং মাত্র পাশ করেছে পার্লামেন্টে এবং এটা একটা আইন আকারে যুক্তরাজ্যে যদি এটা পার্লামেন্টে পাশ হয়, তাহলে আইন আকারে কিন্তু যুক্তরাজ্যে সেটা প্রযোজ্য হবে। এই পার্টিকুলার ইম্পর্টেন্ট ইস্যুতে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকের টপিক হচ্ছে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স বিল, এই পার্টিকুলার ইস্যু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট কোনো সাজেশন থাকে, কোনো রেকমেন্ডেশন থাকে, কোনো ওপিনিয়ন থাকে, আপনারা আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা কল করে আজকে আমাদের সাথে কথা বলতে পারবেন। তাছাড়াও আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠান আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই থাকেন না কেন, এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করলেও আমরা চেষ্টা করব আপনাদের সেই সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমাদের সাথে আজকে দুইজন বিশেষ অতিথি আমাদের সাথে জয়েন করেছেন। ওনারা দুজনই ইমিগ্রেশন এক্সপার্ট। আমার সাথে প্রথমে আছেন ব্যারিস্টার মানির চৌধুরী, উনি আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে উনি আমাদের সাথে ভার্চুয়ালি জয়েন করেছেন। আমাদের সাথে আরও আছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, উনি আমাদের সাথে বার্মিংহাম থেকে জয়েন করেছে। আমি আপনাদের দুজনকেই সালাম, শুভেচ্ছা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে ইম্পর্টেন্ট টপিকে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের ওপিনিয়ন, আপনাদের অভিজ্ঞতা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কনসার্ন থাকে, আপনারা যদি মনে করেন যে দর্শক যারা আছে তাদের এই পার্টিকুলার ইস্যুগুলোতে তাদের আরেকটু নজর দেওয়া উচিত, খেয়াল করা উচিত, আপনাদের সেসব সাজেশনগুলো, এক্সপার্ট ওপিনিয়নগুলো আমাদের দর্শকদেরকে জানাবেন। আমি প্রথমে যদি ব্যারিস্টার মানির, আমি আপনার কাছে আসি। এই যে এই পার্টিকুলার টপিকটা নিয়ে কথা হচ্ছে, আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, মিডিয়াতে দেখতে পাচ্ছি, এবং এটা নিয়ে কিন্তু আমাদের কমিউনিটি, পার্টিকুলারলি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, তারা বেশ কনসার্ন। অনেকে কিন্তু বিষয়গুলো না জেনে কনসার্ন, অনেকে জেনে কনসার্ন। তা আপনি যদি বলতেন যে এটা এই নতুন যে বিলটা নিয়ে আসছে, যে নতুন যে বিলটা নিয়ে কথা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কি অভিমত, আপনার কাছে কি মনে হয় এখানে নতুন কি চেঞ্জ আসছে, যে আগে যেই সিটিজেনশিপ বিলটা আছে সেটার সাথে এটার কি পার্থক্যটা কি, বা নতুন গভর্নমেন্ট নতুন কি ইনক্লুড করার চেষ্টা করছে বা কি এক্সক্লুড করার চেষ্টা করছে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। ব্যারিস্টার মানিক চৌধুরী। ধন্যবাদ আদনান পাভেল, আর ধন্যবাদ আপনার মাধ্যমে এনটিভির সমস্ত দর্শক, শুভানুধ্যায়ী এবং এনটিভির কলাকুশলীদের সবাইকে আমার নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ 2022। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বিষয়টা আলোচনা আপনি অলরেডি বলেছেন, ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স বিল। এই বিলটি 2021 সালে এপ্রিল মাসে যুক্তরাজ্য পার্লামেন্টে উত্থাপন করেন ব্যারনেস উইলিয়ামস হোম অফিসের পক্ষ থেকে।
তিনি পার্লামেন্টে উত্থাপন করেন, যদিও তিনি হাউস অফ লর্ডস এর মেম্বার, তিনি একজন লাইফ পিয়ার। বারনেস উইলিয়ামস প্রথমে নিয়ম অনুযায়ী এটা হাউস অফ কমন্স উত্থাপন করেন, এবং হাউস অফ কমন্স আমরা জানি যে থার্ড রিডিং এর পরে ভোটাভুটি হয়েছে গত ডিসেম্বর মাসে 8 তারিখে। এটি হাউস অফ কমন্সে 298 ভার্সাস 231 ভোটে ব্যবধানে এই ভোটে এই আইনটি যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে পাশ হয়ে গিয়েছে। এখন এটি যুক্তরাজ্যের হাউস অফ লর্ডস এ পাঠানো হয়েছে, সেখানে পাস হয়ে গেলে পরে আমরা প্রাণীর সম্মতির সাপেক্ষে এটি আইনে পরিণত হবে। যে বিষয়টি আমি ছোট করে বলতে চাই যেটা হচ্ছে যে এই বিলটি আসলে কোনো একক ইমিগ্রেশন আইন নয়। আইনে যখন পরিণত হবে এটি মূলত যুক্তরাজ্যের এক্সিস্টিং ইমিগ্রেশন আইনের মোটামুটি অনেকগুলো শাখাকে কিন্তু সংশোধনী বিল হিসেবে, সংশোধনী আইন হিসেবে কাজ করছে, যেখানে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন আইনের বিভিন্ন ধারাকে সংশোধন করে বা সংযোজন করে এই আইনটি কার্যকর হতে যাচ্ছে। এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ন্যাশনালিটি এবং অ্যাপিল, রাইট অফ অ্যাপিল, এভিডেন্স, কোর্টের রাইটস, এমনকি ইমিগ্রেশন প্র্যাকটিশনারদের উপরেও বেশ কিছু নতুন বিধি আরোপ করে এই আইনটি সংশোধিত হতে যাচ্ছে। তো আমরা মোটামুটি দেখেছি যে এই আইনের, এই বিলটির এখনো যেটি বিলে পরিণত হচ্ছে, আইন পরিণত এখনো হয়নি। তো এটি আসলে আমাদের দিক থেকে, কমিউনিটির দিক থেকে বেশ কিছু সংবেদনশীল বিষয়ে এই সংশোধন। চৌধুরী, আপনি এই যে চেঞ্জের কথা বলছিলেন, আপনি যদি স্পেসিফিক্যালি বলেন যে আমরা পার্টিকুলারলি শুনছি যে এই যে সেকশন 9টা নিয়ে অনেকের কনসার্ন, যে পার্টিকুলারলি যে নাগরিকত্ব নিয়ে যেতে পারে এরকম একটা শঙ্কা, হ্যাঁ, এবং যারা এটার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে তারাও ওই ব্যাপারটাকে বেশি হাইলাইট করেছে। আপনি যদি স্পেসিফিক্যালি আমাদেরকে বলতেন যে আপনি বলছিলেন যে যারা প্র্যাকটিশনার তাদের উপর কিছু নিয়মকানুন আসবে, এবং ওভারঅল এটা অনেক ব্যাপারে অনেক ধরনের চেঞ্জ আসবে। আপনি যদি পার্টিকুলারলি বলতেন যে এই ব্যাপারগুলো চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারগুলো সংযোজন হচ্ছে, বা এই ব্যাপারগুলো এক্সক্লুড করা হচ্ছে। ধন্যবাদ পাবেল। আমি স্পেসিফিক পয়েন্ট যেটা আপনারা বলছেন যে বর্ডার্স এন্ড ন্যাশনালিটি এন্ড বর্ডার্স বিলের সেকশন 9, সেটি হচ্ছে যে আমরা জানি যে যুক্তরাজ্যে যারা দ্বৈত নাগরিক আছেন মূলত তাদের ক্ষেত্রেই এই আইনটি অধিকতর এফেক্ট রাখবে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং সেটি হচ্ছে যে নাগরিকত্ব প্রত্যাহার করে নেওয়া, যেটা হচ্ছে রিভোকেশন অফ ন্যাশনালিটি, এই বিধানটি আগেও ছিল। কিন্তু সেকশন 9-এ একটা খুব, আমি বলবো যে ইটস আ ড্রাকোনিয়ান ল ইন দ্য সেন্স দ্যাট আন্ডার সেকশন 9 আপনার সেক্রেটারি অফ স্টেট কে এই ক্ষমতা দেয়া হচ্ছে, বা হোম অফিসকে এই ক্ষমতা দেয়া হচ্ছে যে উইদাউট এনি প্রায়র নোটিস, কোন রকম পূর্ব ঘোষণা বা নোটিফিকেশন ছাড়াই আপনার নাগরিকত্ব আপনাকে প্রত্যাহার করা হতে পারে। এই বিষয়টি এই সেকশন 9-এর মাধ্যমে সংযোজিত হতে যাচ্ছে, যেটি আমাদের কমিউনিটিতে শুধু না, যুক্তরাজ্যের সমস্ত মাইনরিটি কমিউনিটিকে আমি বলবো যে এটা ইম্প্যাক্ট করবে। বলা হচ্ছে যে about 6 million migrants will be affected by this new law if enacted. এর সঙ্গে সঙ্গে আমি বলবো যে যারা অন্যান্য ইমিগ্রেশন আইন করেন তাদের প্রত্যেকটি অ্যাসপেক্টে কিছু চেঞ্জ আসছে। আজকে মূলত আমার মনে হচ্ছে আপনার মাধ্যমে আমরা মনে হচ্ছে যে এই সেকশন 9টাকে আমরা হয়তো আলোচনার মূল বিষয় হিসেবে যদি জানতে চান তাহলে এছাড়াও অন্যান্য অনেকগুলো বিষয় আছে, যদি সময় বা সুযোগ পারমিট করে তাহলে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে তখন আমি অন্যান্য চেঞ্জগুলোর
বিষয়ে আলোচনা বা করবো, আলোকপাত করব, আসলে ওই বিষয়গুলো আলাদা আলোচনা দাবি জি, রাখি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার মানিক চৌধুরী। ব্যারিস্টার আব্দুল আল মামুন, আমি যদি আপনার কাছে আসি, ব্যারিস্টার মানিক চৌধুরী বলছিল যে এই যে রিভোকেশন অফ সিটিজেনশিপ, এটা নিয়ে পার্টিকুলারলি যারা এথনিক মাইনরিটি কমিউনিটি আছে তাদের জন্য একটা কনসার্নিং ম্যাটার হতে পারে, কিন্তু এখানে এটা তো আগেও ছিল। যদি দেখা যায় যে এখানে ন্যাশনাল সিকিউরিটির কোনো ইস্যু থাকে বা ওই ইন্ডিভিজুয়াল যদি আপনার পাবলিক গুড সেটার ক্ষেত্রে একটা থ্রেট থাকে, তাহলে তো এই নিয়মটা আগেও ছিল। তো এইখানে তো এথনিক মাইনরিটিদের তারা যদি সঠিক নিয়মকানুন মেনে চলে তাহলে তো তাদের কনসার্ন হওয়ার কোনো কারণ নেই, তাই না? ব্যারিস্টার আব্দুল আল মামুন, আপনি কি মনে করেন এই ব্যাপারে? থ্যাংক ইউ পাবলো ভাই, আর সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর প্রথমে আমি আমার পজিশনটা একটু ক্লিয়ার করে নিই। আমার কোয়ালিফিকেশন, আমি কোয়ালিফাইড সলিসিটর, ব্যারিস্টার না। সো থ্যাংক ইউ। এখন আপনি যে কোয়েশ্চেন করেছেন যে ন্যাশনালিটি অ্যাক্টে আগে যেটা ছিল, আপনারা হয়তো অনেকেই জানেন যে 1914-এ যে অ্যাক্ট ছিল সেটা হচ্ছে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যান্ড স্ট্যাটাস অফ এলিয়েন্স অ্যাক্ট, অ্যান্ড দেন রিসেন্টলি যেই ল ফলো করা হচ্ছে, যে অ্যাক্ট ফলো করা হচ্ছে, সেটা হচ্ছে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981। এইখানে কিন্তু অলরেডি রিজনস গুলো আছে কার এবং কেন কখন সিটিজেনশিপ ডিপ্রাইভ করা হবে। তো সেই 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 জিনিসগুলো যদি পার্টিকুলারলি বলা হয়, সেটা আপনার অলরেডি কথার মধ্যে বলছেন যে কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড, তারপর ন্যাশনাল সিকিউরিটি, ওয়ার ক্রাইমস অথবা সিরিয়াস এবং অর্গানাইজড ক্রাইমের সাথে যদি কেউ জড়িত থাকে, সেই ক্ষেত্রে এই সিটিজেনশিপটা ডিপ্রাইভ করা হয়। তো আগে যে ব্যাপারটা ছিল যে আগে প্রায়র নোটিশ দিত, তো এখন যেটা বলা হচ্ছে যে প্রায়র নোটিশ ছাড়াই সিটিজেনশিপ কি করতে পারবে, প্রায়র নোটিফিকেশন ছাড়াই সিটিজেনশিপটা ডিপ্রাইভ করতে পারবে। তো এখানে তারা বলছে যে টু সার্টেন এক্সেপশনাল সার্কামস্টেন্স, সেটা কিরকম হতে পারে, যদি যেই ব্যক্তির ন্যাশনালিটি ডিপ্রাইভ করা হবে তার কাছে যদি এই নোটিফিকেশনটা পৌঁছানোর মতো অবস্থা না থাকে, মনে করেন যে কেউ ব্রিটেন ছেড়ে চলে গেছে, কোথায় আছে কেউ কোনো ট্র্যাক রেকর্ড জানে না, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই নোটিফিকেশন দেওয়া সম্ভব না। তো এই ক্ষেত্রে তখন নোটিশ ছাড়াই সে কি করতে পারবে, সিটিজেনশিপ উইথড্র করতে পারবে, যেটা ডিপ্রাইভ অথবা স্ট্রিপিং অফ করতে পারছে। তবে এইখানে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আপিল রাইট থাকছে। মনে করেন যে যখন আপনি জানতে পাচ্ছেন যে আপনার সিটিজেনশিপ উইথড্র করা হয়েছে অথবা আপনার ব্রিটিশ পাসপোর্ট আপনার এটা ক্যান্সেল করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি যখনই জানতে পারবেন তখনই আপনি যদি হোম অফিসের সাথে বর্ডার এজেন্সির সাথে আপনি যোগাযোগ করেন, তখন কি করা হবে, আপনার আপিলের যে সুযোগ সুবিধা সেটা তার কিভাবে কি করবে সেটা তখন আলাপ করবে। আরেকটা জিনিস হলো, যদি কারো সিটিজেনশিপ ডিপ্রাইভ করা হয় অথবা স্ট্রিপিং অফ ব্রিটিশ সিটিজেনশিপ, সেই ক্ষেত্রে যেটা করা হচ্ছে যে এখানে তাদেরকে কিন্তু লিমিটেড লিভ টু রিমেইন দিতে পারে। যেটা করতে পারে না ব্যক্তি, সেটা হচ্ছে যে ব্রিটিশ পাসপোর্ট ইউজ করে সে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারে না। আর এখানে যখন আপনারা আরেকটা কথা বলছেন যে এথনিক মাইনরিটি, এখানে শুধুমাত্র এখানে কোথাও কোনো অবস্থাতেই বলা হয় না যে এথনিক মাইনরিটির উপর প্রভাব পড়তে পারে। এটা কিন্তু সার্বিকভাবে সবার জন্যই এই যে বিলটা পাস করার চেষ্টা করা হচ্ছে। যেরকম আরেকটা বিষয় যদি আমি একটু সময় নিয়ে বলি, যে আমরা যদি একটু রেফারেন্স দিই যে শামীমা বেগম, সে কিন্তু এইখানকার মানুষ, ব্রিটেনের জন্মগ্রহণ, বেতনালগুনের মানুষ, সেই কোন দেশের সিটিজেনশিপ নাই, তার ডুয়াল ন্যাশনালিটি নাই, সে এখানেই ছিল, এখানেই পড়াশোনা করছে, কিন্তু সে যখন সিরিয়াতে চলে গেল, আসার জন্য যখন চেষ্টা করলো, আপনারা হয়তো জানেন যে সুপ্রিম কোর্ট কিন্তু তাকে মানে ক্লিয়ারলি তাকে আসতে দেয়নি এবং সিটিজেনশিপ তার এটা ডিপ্রাইভ করা হয়েছে। তো এখানে আমি বলবো যে শুধুমাত্র এরকম না যে শুধুমাত্র এথনিক মাইনরিটির জন্য এটা করা হচ্ছে, এটা সবার জন্য। যে কিনা অপরাধ করবে, যে ক্রাইম করবে, অর্গানাইজ ক্রাইম করবে, তারা সবাই এটা নিয়ে। ব্যারিস্টার আব্দুল আল মামুন, আমি যদি আপনাকে একটা ফার্দার ফলো আপ প্রশ্ন করি, এখানে আমরা শামীমা বেগমের ইস্যুটা আমরা জানি এবং এইখানে সে ডুয়েল ন্যাশনালশিপের একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসে। যদিও তার বাংলাদেশি পাসপোর্ট ছিল না বা সে কখনো বাংলাদেশে গিয়েছে কিনা তা নিয়েও যথেষ্ট প্রশ্ন ছিল, কিন্তু একটা কিন্তু যুক্তি দেওয়া হয়েছিল পলিটিশিয়ানদের পক্ষ থেকে যে সে তো চাইলে আরেকটা দেশের নাগরিকত্ব সে ক্লেম করতে পারে। এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের একটা পলিটিক্যাল
একটা ডাইলেমা কিন্তু চলছিল এবং আমরা জানি যে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু আপনার স্টেটমেন্ট দেওয়া হয়েছিল এবং এটা নিয়ে কিন্তু যথেষ্ট আলাপ আলোচনা হচ্ছিল। তো আপনি কি মনে করেন যে সেই ক্ষেত্রে যারা ডুয়েল ন্যাশনাল বা যাদের ডুয়েল ন্যাশনালিটির সুযোগ আছে সেই কমিউনিটি একটু বেশি এফেক্টেড হতে পারে? কারণ কাউকে স্টেটলেস করা এটা তো আপনার, আমি শিওর যে আপনারা যারা এক্সপার্ট আপনারা আরও ভালো বলতে পারবেন যে ইন্টারন্যাশনালও কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, অনেক প্রহিবিশন আছে কাউকে কি আসলে স্টেটলেস করা যায় কি না। তো আপনি কি মনে করেন সেই ক্ষেত্রে যারা ডুয়েল ন্যাশনাল তাদের জন্য এটা একটু ডিসপ্রপোর্শনেটলি এফেক্ট করতে পারে? আপনি কি মনে করেন? আমি বলবো যে ডুয়াল ন্যাশনাল যাদের আছে অথবা সিঙ্গেল ন্যাশনালিটি সবার ক্ষেত্রে কিন্তু একই কথা। আমি একটু আগে আমার কথার মধ্যে বলছি যে এটা সবার জন্য করা হচ্ছে এই বিলটা। এটা শুধুমাত্র এথনিক মাইনরিটি অথবা ডুয়াল ন্যাশনালিটি যাদের আছে তাদের জন্য। যারাই ক্রাইম করবে, যারা অপরাধের সাথে জড়িত হবে, অর্গানাইজ ক্রাইম করুক, আর যদি লার্জ পাবলিকের জন্য সে থ্রেট থাকে, তো তাদের সবার এগেনস্ট এই বিল অনুযায়ী যেটা তারা ব্যবস্থা করতে যাচ্ছে। আর এটা সারপ্রাইজ হওয়ার কিছু না, এটা কিন্তু আগে থেকেই আছে যে ব্রিটিশ সিটিজেনশিপটা উইথড্র করা অথবা স্ট্রিপিং অফ যদি বলেন, এটা এখন নতুন করে যেটা করছে শুধুমাত্র যে এখন প্রায়র নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র একটাই কিন্তু এই বিলের মধ্যে কি অবজেক্টিভ না, আরো কিছু কি অবজেক্টিভস আছে যেটা এই বিলের মধ্যে করার চেষ্টা করছে। সো আমি বলবো যদি কেউ ভালো থাকে, ম্যান অফ গুড ক্যারেক্টার থাকে, তাহলে টেনশন করার তেমন কিছু দেখি না। যদি সে ব্যক্তিগতভাবে অপরাধ জগতে জড়ায়া যায়, তো যে কোনো কমিউনিটির মানুষ হোক, ডুয়াল ন্যাশনালিটি হোক, তার আমি মনে করবো যে আশঙ্কা থাকা। ধন্যবাদ। ব্যারিস্টার মানিক চৌধুরী, আমি যদি আপনার কাছে ফেরত আসি, উনি বলছিল যে এটা আসলে যদি এই দেশের নিয়মকানুন মেনে চলে তাহলে এটা কারোর জন্যই এটা কনসার্ন হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এর আগে নট জাস্ট নাও, আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি তাহলে কিন্তু ওই যে উইন্ড্রাস জেনারেশন থেকে শুরু করে বিভিন্ন জেনারেশন কিন্তু অ্যাকচুয়ালি এথনিক মাইনরিটি যারা তারা কিন্তু বেশিরভাগ এফেক্টেড হয়েছে বিভিন্ন সময় এই ধরনের আইন কানুন চেঞ্জের ক্ষেত্রে। আপনি কি মনে করেন পার্টিকুলারলি যারা ডুয়েল ন্যাশনাল, সেটা ব্রিটিশ বাংলাদেশি যারা তারাও কিন্তু সেই ক্যাটাগরিতে পড়ে, ডুয়েল ন্যাশনাল যারা তারা কি এই ইস্যুতে তাদের কনসার্ন হওয়ার কি কোনো দরকার আছে না? আপনি কি মনে করেন, নাকি অনেকে এটাকে একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে এই ব্যাপারে বড় ধরনের এজেন্ডা ক্রিয়েট করার চেষ্টা করছে? আপনি কি মনে করেন, নট ফ্রম পলিটিক্যাল ভিউ পয়েন্ট বাট রাদার ফ্রম ইমিগ্রেশন ভিউ পয়েন্ট, ইউ অ্যাজ অ্যান এক্সপার্ট, আপনি কি মনে করেন এই ব্যাপারে? ধন্যবাদ আদনান পাভেল। আমি মাউন্ট ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত করে বলতে চাই যে আসলে আমরা যে ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি এন্ড ইমিগ্রেশন বিল বলেন আর যে ইমিগ্রেশন রুলস যে বা আইনের কথা যেটা আমরা জানি, মূলত এটি তো টার্গেট করা হচ্ছে দোজ হু আর মাইগ্রেন্টস। সুতরাং আমরা যেই ধরনেরই ইমিগ্রেশন আইন এখানে পরিবর্তন বলি, সংযোজন বলি বা প্রযোজ্য কাদের জন্য হচ্ছে, যাদের জন্য যারা ইমিগ্রেশন কন্ট্রোলের মধ্যে আছে অথবা যারা ইমিগ্রেশন কন্ট্রোল পার হয়ে গিয়ে ন্যাশনালিটি নিয়েছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে এই আইনের টার্গেটটাই হচ্ছে আসলে মূলত যারা নাগরিকত্ব নিয়েছেন এদেশে তাদের ক্ষেত্রেই মূলত প্রযোজ্য হয়, কিংবা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয় যাদের একাধিক নাগরিকত্ব রয়েছে। যারা শুধুমাত্র ব্রিটিশ নাগরিক তাদেরকে তারা নাগরিকত্ব প্রত্যাহার করার বিষয় থাকলে তারা স্টেটলেস হয়ে যাবেন প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে স্টেটলেস করে তাকে কোথাও পাঠানোর সুযোগ কিন্তু নেই। আপনি পাঠাবেন কোথায়, কোন দেশে পাঠাবেন? সুতরাং শঙ্কা যদি প্রযোজ্য কাদের উপরে হবে এটা যদি আসে ব্যাপার, তাহলে মূলত এটি অভিবাসী বা মাইগ্রেন্টদের উপরই প্রযোজ্য হবে মূলত। আর দ্বিতীয়ত আমি একমত মামুন ভাইয়ের সঙ্গে যে আমরা যারা নাগরিক আইনগুলো, সামাজিক আইনগুলো বা সামাজিক বিধিগুলো দেশের মধ্যে ব্রিটিশ ভ্যালুজ এগুলো আমরা যারা ধারণ করি বা আমরা যারা ব্রিটিশ হয়েছি, আমরা সুস্থ সুন্দর জীবন যাপন করলে শঙ্কিত হবার কিছু ধন্যবাদ বলে আমি করি না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুতে কথা বলছি। আমরা যাবো একটা বিরতিতে, আপনারা আমাদের সাথেই থাকবেন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স বিল, এই পার্টিকুলার টপিকে। এবং আমাদের সাথে এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে আছেন ব্যারিস্টার মানির চৌধুরী এবং সলিসিটর আব্দুল্লাল মামুন। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আমরা বিরতির আগে এই ইম্পর্টেন্ট ইস্যুর রিসেন্ট ডেভেলপমেন্ট এবং এটা আমাদের কমিউনিটির উপর কীভাবে ইম্প্যাক্ট করতে পারে তা নিয়ে আমরা কথা বলছিলাম। আপনারা আমাদের সাথে এই পর্যায়ে যারা জয়েন করেছেন, আপনাদের সবাইকে আবারও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, এবং আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা সেই আশাই করি। এই ইম্পর্টেন্ট ইস্যুতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে সরাসরি কল করতে পারবেন বা সোশ্যাল মিডিয়াতেও আপনারা কমেন্ট করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। আমি ব্যারিস্টার মানিক চৌধুরী, আপনি বিরতিতে যাওয়ার আগে আপনি খুব সুন্দর করে বলছিলেন যে যারা নিয়মকানুন মেনে চলে তাদের জন্য আসলে এটা নিয়ে কোনো কারণে কনসার্ন হওয়ার কোনো কারণ নেই, এবং আপনি বলছিলেন যে এটা, এবং আপনি অলসো দ্য সেম টাইম হাইলাইট করছিলেন যে এটা এথনিক মাইনরিটিদের উপর কীভাবে প্রভাব ফেলতে পারে, বা যারা ডুয়েল ন্যাশনাল তাদের ক্ষেত্রে কীভাবে এটা প্রভাব ফেলতে পারে। সলিসিটর আব্দুল্লাল মামুন, আমি যদি আপনার কাছে আসি, আমরা কিন্তু গভর্নমেন্টের যে ইনফরমেশন সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত আই থিঙ্ক 18 থেকে 20 জনের মনে হয়, শুধুমাত্র 18 থেকে 20 জনের আপনার এই যে সিটিজেনশিপ রিভোক করা হয়েছে। তো এই নাম্বারটা তো, এই ফিগারটা তো আপনার এত সিগনিফিক্যান্ট না, কিন্তু আপনারা দুজনেই কিন্তু একটা জিনিস গুরুত্ব দিচ্ছিলেন যে সেটা এই যে নোটিফিকেশনের একটা ব্যাপার আছে বা আপিল রাইটের একটা ব্যাপার আছে। তো এই যে নতুন যে আইনটা আসতে যাচ্ছে, এটা এখনও তো পার্লামেন্টে পাস হয়নি, যদি পাস হয়, যদি সেটা আইন হয়, সেই ক্ষেত্রে কি আপনার আপিল রাইটটা কি দেওয়া হবে? আপনারা বলছেন যে অনেক সময় নোটিফাই নাও করা হতে পারে, কিন্তু আপিল রাইটটা কি দেওয়া হবে? যে ইন্ডিভিজুয়াল এফেক্টেড উনি কি আপিল করতে পারবে, সেই রাইটটা কি দেওয়া হবে? আপনি কি মনে করেন? এইখানে আমি যদি দুইটা লাইন আপনাকে পড়ে শোনাই, যদি অ্যালাউ করেন, সেক্ষেত্রে ক্লিয়ারলি যেখানে বলা আছে যে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স বিলের যে ফ্যাক্ট শিট আছে হোম অফিসের গাইডেন্সে, সেখানে যেটা আছে সেটা বলা হচ্ছে যে an individual in the UK who has been deprived of their British citizenship no longer has any UK immigration status. They might still be granted leave to remain, or steps can be taken to remove them. If they are overseas, they can re-enter the UK using a British passport. এই জিনিসটা কিন্তু একটু আগে আমি কথার মধ্যে বলেছিলাম যে যখন এখানে কেউ যদি কারো ব্রিটিশ সিটিজেনশিপ ডিপ্রাইভ করা হয়, তাদের পাসপোর্ট যদি নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে তাদেরকে বলা হচ্ছে তাদের এখানে লিভ টু রিমেইন দিতে পারে, অথবা তাদেরকে যেটা করবে, যারা অলরেডি ইউকেতে আছে তাদেরকে রিমুভ করার জন্য ব্যবস্থা করবে। আর সেই ক্ষেত্রে যদি সে বাইরে থাকে তাহলে সে রি এন্ট্রি করতে পারবে না ইউজিং ব্রিটিশ পাসপোর্ট। বাট এট দ্য সেম টাইম আরেকটা জিনিস যেটা, যে আপনি আপিলের কথা যেটা বলছিলেন, যে হ্যাঁ আপিলের রাইট আছে, কিন্তু এখানে যেটা হচ্ছে যে যদি এমন হয় যে আমি দেশের বাইরে কোন কারণে সিটিজেনশিপ আমার ডিপ্রাইভ করা নিয়ে নেওয়া হলো, পাসপোর্ট আমার ক্যান্সেল করে দেওয়া হলো, আমি এখন জানলাম না, অনেকদিন পর আমি জানতে পারলাম যে আমার ব্রিটিশ সিটিজেনশিপ নেই, আমি আর আসতে পারতেছি না, সেই ক্ষেত্রে এখানে বলা আছে যে লেটার স্টেজ তারা যখন হোম অফিসের সাথে যোগাযোগ করবে আপিলের ব্যাপারে, তার আপিল রাইট থাকবে। আপিলের রাইট থেকে এটা বঞ্চিত করা হচ্ছে না, আপিলের রাইট থাকবে, ক্লিয়ারলি বলা আছে। জি, ধন্যবাদ সলিসিটর আব্দুল্লাল মামুন। মিস্টার মানিক চৌধুরী, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনি যদি বলতেন যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই গভর্নমেন্টের যে ফ্যাক্ট শিট, যেখানে বলা আছে যে বিগত বছরগুলোতে ইন রিগার্ডস টু দিস পার্টিকুলার বিল বা ইন রিগার্ডস টু ইমিগ্রেশন কেন এই আইনটা নিয়ে আসা হচ্ছে এবং কেন পার্টিকুলার চেঞ্জগুলো আনা হচ্ছে, আমরা কিন্তু দেখি যে শুধু যুক্তরাজ্যে না, সেটা ইউরোপের অনেক জায়গায়ও কিন্তু হোমগ্রোন টেররিস্ট যারা, তাদের কারণেই কিন্তু ম্যাক্সিমাম এই যে আপনার বিভিন্ন ধরনের টেরিবল অ্যাক্ট, এই যে তারা বম্বিং থেকে শুরু করে আরও যে টেরিবল অনেক বাজে যে কাজগুলো করেছে, এটা মোস্ট অফ দ্য টাইম কিন্তু হোমগ্রোন টেররিস্ট ছিল। এবং এটা কিন্তু গভর্নমেন্ট বলছে যে এটা একটা বড় কারণ এই আইনটা নিয়ে আসার কারণে। এটা ন্যাশনাল সিকিউরিটি থেকে শুরু করে এবং অন্যান্য আরও যেসব ইম্পর্টেন্ট ইস্যুগুলো আছে, যেটা কিনা
আমি শিওর যে এভরি ইন্ডিভিজুয়াল, এভরি law abiding individual in this country, they will understand and they will recognize the importance of it and they will appreciate it. তাদের ক্ষেত্রে এটা এমফাসাইজ দেওয়া হচ্ছে। আপনি এই ব্যাপারে কি মনে করেন? এটা নাকি আপনি মনে করেন যে এটা জাস্ট একটা লুপ হোল হিসেবে বা এটা একটা এক্সকিউজ হিসেবে অনেক সময় ইউজ করতে পারে ওই ইন্ডিভিজুয়ালের আপনার যে একটা বেসিক যে রাইটটা আছে সেটা থেকে এটা ডিপ্রাইভ করার জন্য? আপনি কি মনে করেন এই ব্যাপারে? ধন্যবাদ পাবেল। আমি আপনার সঙ্গে একমত যে এটা আসলে গভর্নমেন্ট অবশ্যই একটি পরিকল্পনার আওতায় এই আইনটি সংশোধন করেছে। কিন্তু আমরা আগেই জানি যে নাগরিকত্ব প্রত্যাহারের যেই বিধান, এটা কিন্তু আগে সেকশন 5 এ ছিল, ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্টের সেকশন 5 এর 1981 এ। তো ওরা 2021 বিলটাতে ওরা সেকশন 5A বলে একটা নতুন বিধি সংযোজন করে সেখানে এই উইদাউট প্রায়র নোটিস এই বিধানটি যুক্ত করেছে। যদিও তারা বলছে ফ্যাক্ট শিট যেটা 3 তারিখ ডিসেম্বরের 3 তারিখে হোম অফিস ইস্যু করে, সেখানে তারা আশ্বস্ত করার চেষ্টা করেছে, অবশ্যই আশ্বস্ত করার চেষ্টা করেছে যে প্রতি বছর 19 জনের বেশি হয়নি এবং এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস যেখানে নোটিফিকেশন সম্ভব না, মূলত তাদেরকেই বলা হচ্ছে যাদের গন্তব্য বা তাদের বর্তমান অবস্থান সম্পর্কে হোম অফিস সুস্পষ্ট কোনো তাদের কাছে তথ্য নেই, অথবা যারা অলরেডি যারা প্রবাসী হয়ে গেছেন, যারা ব্রিটিশ নাগরিক কিন্তু কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন বা কোনো টেরোরিজম পারপাসে তারা অন্য দেশে অবস্থান করছেন বা আপনি গ্লোরিফাই করছেন টেরোরিজমকে অন্য দেশ থেকে, তারা যাতে ব্রিটেনে প্রবেশ করতে না পারেন, হয়তো সেই কারণটাকে সামনে রেখে এটা করা হচ্ছে। কিন্তু আমি যেটা বলবো যে এর মাধ্যমে এই আইনটিতে আরো অনেকগুলো বিধান রয়েছে যার মাধ্যমে আসলে আমরা দেখব যে এটি খুব বেশি প্রয়োজনীয়তা ছিল না। অবশ্যই ইয়েস, আপিল রাইট আছে, আমরা আপিল কোর্টে যাব, কিন্তু আপনি যখন বুঝতে পারবেন যে যার নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে মূলত প্রভিশন থাকলেও আমি মনে করি না যে তাদেরকে এই সিরিয়াস অফেন্সের বা অফেন্সের সঙ্গে ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যারা সম্পৃক্ত হয়ে যান, যারা ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল ইন্টারেস্টের এগেইনস্টে বলে সরকার মনে করছে, তাদেরকে ডিপোর্ট করাটাই আমার কাছে মনে হচ্ছে সরকারের প্রথম এবং মুখ্য উদ্দেশ্য হয়ে থাকবে। যদিও আপিল রাইট থাকছে, সেক্ষেত্রে আমি মনে করি না যে এইরকম একটা আইন সংশোধন করে প্রায়র নোটিস ছাড়াই কাউকে এভাবে সিটিজেনশিপ ডিপ্রাইভ করাটা সঙ্গত। আমি মনে করি এই আইনটি যদি কার্যকর হয় তাহলে এটি অনেকাংশেই ব্রিটিশ নাগরিক হিসেবে অভিবাসীদের অবস্থানকে ক্ষুণ্ণ করবে এবং তাদের অধিকারকে সংক্ষিপ্ত লিমিটেড করে ফেলবে। আপনারা দেখবেন যে ল সোসাইটিও এই বিষয়টির ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছে এবং আমাদের নাগরিকদের সংখ্যা অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু আমি বলবো যে এত ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি আপনার নাগরিক আইনগুলো বা ব্রিটিশ ভ্যালুস গুলোকে আপনি ধারণ করেন। আর আমাদের সবারই দায়িত্ব রয়েছে যে এই টেরোরিজমকে গ্লোরিফিকেশন যাতে না করা হয়, সাপোর্ট যাতে না করা হয়, এবং একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন বা ব্রিটিশ অভিবাসী হিসেবে ব্রিটেনে বসবাস করছি, এই সোসাইটির প্রতি আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব আমরা সুন্দর করে পালন করি। এই নাগরিক অধিকার যখন আমি চাইবো, আমাকে কিন্তু নাগরিকের অন্যান্য দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, সেগুলো যদি আমরা পালন করি তাহলে শঙ্কিত হবার কারণ নেই। কিন্তু আমাদের সবারও দায়িত্ব রয়ে গেছে যাতে আমরা এই সমাজটাকে সুন্দর করতে পারি এবং যে রাষ্ট্রে আমরা নাগরিকত্ব নিয়েছি সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কিছু করব না, এই ধরনের মানসিকতা যাতে আমরা রাখি। কিন্তু আমি যে জিনিসটি খুব করতে, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ ব্যারিস্টার বলেন বা নাগরিক হিসেবে, আমি কিন্তু ব্রিটিশ আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং আমি গর্বিত ছিলাম বা এখনো আছি যে সিভিল রাইটস এর প্রতি যে এই জাতির সম্মান, এমনকি হিউম্যান রাইটস অ্যাক্টের আগেও সিভিল রাইটস এর প্রতি যে জুডিশিয়াল সিস্টেমের যে সম্মান, যে শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধাটা কিন্তু এই জাতি ধারণ করছে এবং
এই আইনটি কিন্তু ওই জায়গাতে কিন্তু হিট করে। জি আমি শঙ্কিত না, কিন্তু সিভিল রাইটস কে লিমিট করে এবং ক্ষেত্রে অ্যাপিল রাইট বা অন্যান্য ক্ষেত্রে এই আইনটার মধ্যে আমি এই শৃঙ্খলার একটা আভাস পাই, Right. যেটা কিন্তু মানুষের নাগরিক অধিকার বলেন বা সামাজিক বা আইন অধিকার বলেন সেগুলোকে কিন্তু সীমিত করে দিচ্ছে। জি So, এই অনেক দিক থেকে ধন্যবাদ। আমার হচ্ছে যে কোর্টেরও কিছু রেস্ট্রিকশন রয়ে গেছে, এবং আমি বলবো যে কোর্টে আছে, আপনি যেতে পারেন, কিন্তু আইন করে এভাবে মানুষের অধিকারকে সীমিত করাটার পার্সপেক্টিভটা একটু Sure. নেগেটিভ বলবো। আর আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মানে আপনার যে অধিকারগুলোকে আপনি কোর্টে নিয়ে যেতে বলছেন বা ইয়ে করছেন, এই অধিকার বাস্তবায়নের মাধ্যমে, বাস্তবায়ন এই আইনের প্রয়োগের মাধ্যমে যেটি করা হচ্ছে সেটা হচ্ছে নাগরিকদের মধ্যে কিন্তু একটা শ্রেণীভেদ করে দেয়া হচ্ছে, যেটি ইন দ্য লং রান আমি মনে করি না যে এটি মঙ্গলকর একটি দেশের জন্য। এবং আমি ব্রিটিশ বাংলাদেশি বলেন, ব্রিটিশ অভিবাসীটা বলেন, সবাই কিন্তু এই দেশকে খুব প্রাউড হিসেবে এখানে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করে, এবং এই যে তাদের মধ্যে শঙ্কা বা অনিশ্চয়তার বোধটা কিন্তু জি সমাজের জন্য সবাই লং রান মঙ্গলকর নয়। জি অনেক ধন্যবাদ ব্যারিস্টার মানিক চৌধুরী, আপনি খুব সুন্দর করে বলেছেন। সলিসিটর আব্দুল আল মামুন, আমি যদি আপনাকে সেম প্রেক্ষাপটে যদি আরেকটা ফলো আপ প্রশ্ন করি, যে ব্যারিস্টার মানিক চৌধুরী খুব সুন্দর করে বলছিল যে যুক্তরাজ্য কিন্তু সিভিল লিবার্টি, সিভিল রাইট, এটার জন্য কিন্তু সারা ওয়ার্ল্ডে চ্যাম্পিয়ন, তাই না? আপনার হিউম্যান রাইটস এগুলো কিন্তু ব্রিটিশ লয়াররা, ব্রিটিশ একাডেমিক, তারা কিন্তু সারা ওয়ার্ল্ডে এগুলো চ্যাম্পিয়ন করেছে, সিভিল লিবার্টি, সিভিল রাইটস, হিউম্যান রাইটস। তো এইখানে যে আইনটা, এটা অবভিয়াসলি আপনারা দুজনেই বলছিলেন যে এখানে আপিল রাইট আছে। কাউকে আমরা গভর্নমেন্টের যে স্ট্যাটিস্টিক সেটা অনুযায়ী দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলোতে কিন্তু খুব কম ইন্ডিভিজুয়ালি এফেক্টেড হয়েছে এটার মাধ্যমে, আনলেস অ্যান্ড আনটিল সিরিয়াস কোনো কনসার্ন না থাকলে, রাইট? এবং আপনারা বলছিলেন সিরিয়াস কনসার্ন না থাকলে তো এটা নিয়ে আসলে কনসার্ন হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এখানে সিভিল লিবার্টির একটা ব্যাপার চলে আসছে, সিভিল রাইটের একটা ব্যাপার চলে আসছে, কাউকে স্টেটলেস করলো। আপনি কি মনে করেন এই ব্যাপারে? এখানে যে এই বিলটার যে কয়েকটা কি অবজেক্টিভস আছে, যেটা আমরা মনে করি যে মেইন কারণটা কি, মেইন কারণ প্রথমটা যদি আপনি দেখেন, তারা বলার চেষ্টা করছে যে এটা ফেয়ার হবে এবং মোর ইফেক্টিভ, যেন তারা কি করতে পারে যাদের দরকার। মানে এই কোশ্চেনটা কিভাবে আসছে, যে আপনি হয়তো, আমি আরেকটা কথা বলে তারপর আপনার কোশ্চেন আনসার চাই, জি যে যারা সলিসিটর আব্দুল মামুন, সরি টু ইন্টারাপ্ট, আমাদের অনেকগুলো ফোন কল ওয়েট করছে, আমরা দু একটা ফোন কল নিয়ে আপনার কাছে আসবো। আমি আপনাকে লেট ইউ টু ক্যারি অন। থ্যাংক ইউ ভেরি মাচ। কলার, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনি কে বলছিলেন, কোত্থেকে বলছিলেন ভাইয়া? আমি ম্যানচেস্টার থেকে ইসলাম বলছি। ইসলাম ভাই, ভালো আছেন? জি ভালো, আপনারা জি, ভালো আছেন? ভালো আছি ইসলাম ভাই। আজকে আমাদের সাথে দুইজন সম্মানিত আইনজীবী উপস্থিত আছেন, এবং আমরা এই যে আপনার ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার অ্যাক্ট, এই পার্টিকুলার ইম্পর্টেন্ট ইস্যুতে কথা বলছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে। আমার প্রশ্ন হয়েছে গিয়া, আমি ফাদার সাবমিশন করছিলাম, আপনার ফাদার সাবমিশন বিষয় শুনবেন আমার? জি, আবার একটু বলেন, সরি। আমি একটা ফাদার সাবমিশন করেছিলাম লাস্ট জানুয়ারি। লাস্ট জানুয়ারি কি করেছিলেন ভাইয়া? ফাদার সাবমিশন। ফার্দার সাবমিশন করেছিলেন, রাইট? জি জি। তো ফাদার সাবমিশন করছিলাম, এখন পর্যন্ত কোনো রিফিউজ হয় নাই। আর ওই ফাদার সাবমিশন সময় আমার একটা চাইল্ড ছিল, তো চাইল্ডের 7 ইয়ার হয় নাই। 7 ইয়ার হইতে আপনার। ইসলাম ভাই, আই এম সো সরি টু ইন্টারাপ্ট। ইসলাম ভাই, আজকে আমাদের যে টপিকটা, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের কিন্তু এনটিভি, আপনারা জানেন যে আমরা সবসময় কমিউনিটির ইম্পর্টেন্ট ইস্যুগুলোতে আমরা সবসময় কথা বলি। আমাদের আইন, এই যে পার্টিকুলারলি ইমিগ্রেশন রিলেটেড, আমাদের কিন্তু এভরি উইকে আমাদের 2 থেকে 3টা কিন্তু লাইভ টক শো আছে। আপনি যদি ওইটা দেখে যদি কল করেন তাহলে ভালো হয়। আজকে কিন্তু আমাদের টপিকটা একটু ডিফারেন্ট ইসলাম ভাই। আপনি যদি কিছু মনে না করেন, আমাদের কিন্তু, আমি শিওর আপনি যদি ওই অনুষ্ঠানে কল করেন, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমাদের কিন্তু আইনজীবী থাকে। এই অনুষ্ঠানটা আমাদের হয় শনিবার 12:30টায়,
শনিবার দুপুর 12:30 এই অনুষ্ঠানটা হয়। ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আব্দুল আল মামুন, সলিসিটর আব্দুল আল মামুন, আপনি যদি খুব দ্রুত বলতেন যে এখানে সিভিল লিবার্টি, সিভিল রাইটসের একটা ব্যাপার আছে, যেটা কিনা এই দেশ তো আমরা জানি ইন্টারন্যাশনালি চ্যাম্পিয়ন সিভিল লিবার্টি, সিভিল রাইটস, হিউম্যান রাইটসের জন্য, তো ওইখানে একটা কন্ট্রাডিকশন কি হয়ে যায় না, ওইখানে একটু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না, আপনি কি মনে করেন? অবভিয়াসলি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কেউ যদি টেরোরিজমের সাথে সম্পৃক্ত থাকে, কেউ যদি ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট হয়ে থাকে, তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আবার সিভিল লিবার্টি, সিভিল রাইটসেরও একটা ব্যাপার চলে আসে, যেটা ব্যারিস্টার মানিক চৌধুরী খুব সুন্দরভাবে বলছিল। আপনি কি মনে করেন এই ব্যাপারে? আমি কুইকলি অল্প কথা যদি এক লাইনে শেষ করি, সেটা হচ্ছে যে তারা এখনো কিন্তু এই যে ইসিএইচআর, ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, তারা কিন্তু ফাউন্ডার মেম্বার এখন পর্যন্ত। সো এই জিনিসটা মাথায় রেখে যদি চিন্তা করি যে এমন কিছু করবে না যেটা কারো হিউম্যান রাইটস এর এফেক্টেড হয়। আর এখানে আর্টিকেল 3 এর কথা বলা হচ্ছে, আর্টিকেল 6 এর কথা থাকবে, আর্টিকেল 8 এর কথা থাকবে। তো প্রত্যেকটা যদি আলাদা আলাদা ব্যাখ্যা করা যায়, তাহলে আপনি বুঝবেন যে কেন এই আর্টিকেলের কথা রেফার করা হচ্ছে। সো অ্যাজ লং অ্যাজ দে আর দ্য পার্ট এন্ড মেম্বার অফ দ্য ইসিএইচআর, I think we should stay. থ্যাংক ইউ। আমরা আশা করব যে এই আইনটা যে নিয়ে আসা হয়েছে, এটা অবভিয়াসলি ওয়ান্স এগেন এই দেশের যে আইন কানুন আছে, ব্রিটিশ ভ্যালু যেগুলো আছে, এগুলো যারা মেনে চলে তাদের জন্য এটা নিয়ে কোনোভাবেই কনসার্ন হওয়ার কোনো কারণ নেই, এই দেশের নিয়মকানুন যারা মেনে চলে। কিন্তু এখানে যেটা কনসার্ন সেটা কিন্তু আমরা দেখেছি হিস্ট্রিক্যালি, উইন্ডরাশ যে স্ক্যান্ডাল, এটা কিন্তু এই দেশের জন্য খুবই, আমি বলবো যে পলিটিশিয়ান, দে ওয়ার মেনি অফ দ্য পলিটিশিয়ান, দোজ হু আর রেসপন্সিবল ফর দ্যাট পার্টিকুলার ডিপার্টমেন্ট, দে ওয়ার অ্যাশেমড অ্যান্ড মেনি অফ দেম দে হ্যাভ রিজাইন। এইরকম রিপিট আবার হয় কিনা, এটা নিয়ে কিন্তু অনেকেই কনসার্ন যে ঠিক আছে, আমরা জানি সিভিল লিবার্টি, হিউম্যান রাইটস, এই দেশের ফ্রি অ্যান্ড ফেয়ার রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু এটা অনেকে তো আবার দেখা যায় যে এটা তারা একটা ফেয়ার এইটার জন্য ইউজ করে, এবং এটার প্রপার যদি ইউটিলাইজেশন না হয়, সেখানে কিন্তু একটা ইন্ডিভিজুয়ালি অনেকে কিন্তু এফেক্টেড হবে, সেটার ব্যাপারে কিন্তু অনেকে কনসার্ন। আপনি কি মনে করেন সেই ব্যাপারে? আমি আসলে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকটা পলিটিক্যালি ডিবেটের মধ্যে আছে। সো আমি চিন্তা করি যে পলিটিক্যাল যে ইস্যুটা, পলিটিক্যাল লিডাররাই তারা উত্তর দিবে। আর আরেকটা হলো যে অ্যাজ এ লয়ার যদি আমি চিন্তা করি, তাহলে আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করবো যে দিন তারা যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় যেটা হিউম্যান রাইটস এর এগেইনস্টে, কারো যদি পার্সোনাল লিবার্টি যদি বলেন, অথবা হিউম্যান রাইটস, প্রাইভেট লাইফ, ফ্যামিলি লাইফ, এগুলো যদি ইন্টারফেয়ার হয়, সেই ক্ষেত্রে অ্যাজ এ লয়ার হিসেবে তখন হয়তো অ্যাকশন নেওয়া যাবে। ধন্যবাদ। ঘটনা কেমন হয় সেটার উপর বেস করে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ব্যারিস্টার মানিক চৌধুরী, আপনি কি মনে করেন যে আমাদের কমিউনিটি, আমরা জানি যে এটা নিয়ে কিন্তু অলরেডি অনেকে পিটিশন লিখছে, তাদের এমপিদেরকে লিখছে, অনেকে এই ব্যাপারটাতে কনসার্ন, আপনি কি মনে করেন? আপনি অ্যাজ এ কনসাস ব্রিটিশ সিটিজেন, অ্যাজ এ লয়ার, আপনার কাছে কি মনে হয়? এবং আমরা জানি আপনি অনেক লয়ারদের এবং অনেক সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত আছেন, আপনি কি মনে করেন এই ব্যাপারে? শুড দেয়ার বি কনসার্ন, নাকি কি মনে করেন আপনি? ধন্যবাদ পাভেল। আমি যেটা মনে করছি যে এই আইনটি যদিও একটা প্রোটোকল হিসেবে সেকশন 19 এর একটা ডিক্লারেশন দিতে হয় যে কোনো বিলের শুরুতে, এবং ব্যারনেস উইলিয়ামস এই বিলের শুরুতেই এই ডিক্লারেশনটা দিয়েছেন যে দিস ল, প্রপোজড ল ইজ কম্প্যাটিবল উইথ দ্য কনভেনশন রাইটস। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা শুধুমাত্র বলার জন্যই বলা, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে ল সোসাইটি কিন্তু এই আইনটিকে পটেনশিয়ালি ব্রিচ অফ কনভেনশন রাইটস হিসেবে তারা কিন্তু আইডেন্টিফাই করেছে, এবং তারা কিন্তু বেশ কিছু শঙ্কা প্রকাশ করেছে এই আইনটি নিয়ে। সুতরাং আমি মনে করি যে এর মধ্যে এমন অনেকগুলো এলিমেন্ট রয়েছে যেটা নাগরিকদের মধ্যে অনাস্থা বা আস্থা কমিয়ে দেবে, এবং কনভেনশনের এবং সরাসরি ল সোসাইটি এবং রেফিউজি কনভেনশন, এটা কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের দুইজনকে, অনেক অনেক ধন্যবাদ। আপনারা খুব সুন্দর করে অনেক ইম্পর্টেন্ট এই আইনের ভিতরে যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো আছে সেগুলো হাইলাইট করেছেন। অলসো এট দ্য সেম টাইম আপনারা দুইজনেই গুরুত্ব দিয়েছেন যে যারা আইন কানুন মেনে চলে, তাদের যারা ব্রিটিশ ভ্যালু, তারা যারা এগুলো সবসময় তারা এগুলো এনকারেজ করে, যারা এই দেশের নিয়মকানুন মেনে চলে, এই দেশের আইন কানুনগুলো সবসময় এই আইন কানুনের প্রতি তাদের সম্মান থাকে, ব্রিটিশ ভ্যালুর প্রতি সম্মান, তাদের কনসার্ন হওয়ার কারণে, বাট অলসো দ্য সেম টাইম আপনারা আপনাদের কনসার্ন
আইনগুলো কি সঠিকভাবে প্রয়োগ হবে কিনা এটারও একটা বড় কনসার্ন আপনারা প্রকাশ করছিলেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকুন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে আবারও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনারা এই আইনটা সম্পর্কে আরও জানার চেষ্টা করবেন। আপনাদের যদি কনসার্ন থাকে, প্রশ্ন থাকে, আপনারা আইনজীবীদের সাথে কথা বলবেন, এক্সপার্ট যারা তাদের সাথে কথা বলবেন, এবং অলসো দ্য সেম টাইম আপনারা কিন্তু আপনাদের পলিটিশিয়ানদেরকে লেখার, তাদেরকে লবি করারও কিন্তু আপনাদের সুযোগ আছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।